প্রত্যেককে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণ ধর্মীয় অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সঙ্গে আছি আমি জিয়াউল হক সবুজ। আমার সঙ্গে আলোচনার জন্য আজকে স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন জনাব সোহরাব হাসান, সম্পাদক চর্চা.com। আজকের আলোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল আপনাকেও। দর্শক, আপনারা জানেন যে ফ্রন্ট পেজ মূলত আমরা দিনের যে সব সংবাদ প্রচার হয়ে থাকে বা প্রকাশ হয়ে থাকে সেগুলোকে বিশ্লেষণ করে থাকি। তাই আলোচনায় যাওয়ার আগে শুরুতেই দেখে নেব বিভিন্ন পত্রিকার সংবাদ শিরোনাম। শুরুতেই প্রথম আলো, তাদের প্রধান শিরোনাম বিরোধী দলকে সভাপতি পদ দেওয়া নিয়ে অনিশ্চয়তা, সংসদীয় স্থায়ী কমিটির বিষয় নিয়ে তারা একটি খবর করেছে। আরেকটি খবর, রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মন্ত্রিসভার আকার আরও বাড়ল। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম, সংসদ ও রাজপথে সোচ্চার থাকার চেষ্টায় বিরোধী দল, গ্যাস বিদ্যুৎ সংকটে ধুঁকছে শিল্প কারখানা। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল, কাল উঠবেন বঙ্গভবনে, নতুন 4 মন্ত্রী 2 প্রতিমন্ত্রীর শপথ। গ্যাস বিদ্যুৎ সংকট ঝুঁকি বাড়াচ্ছে উৎপাদন ও রপ্তানি খাতের। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, মন্ত্রিসভা আকারে 3য় বৃহত্তম, উপদেষ্টার সংখ্যা সর্বোচ্চ, মন্ত্রী প্রতিমন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা সহকারী 12 জন, রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম। এলএনজির কার্গো এলেই গ্যাসের সরবরাহ বাড়বে। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, ঝকঝকে ইউনিফর্মের আড়ালে মেগা স্ক্যাম, আকাশপথে হুন্ডি সিন্ডিকেট। আরেকটি শিরোনাম, দেশের 23তম রাষ্ট্রপতি, শপথ নিলেন মির্জা ফখরুল। দৈনিক মানব জমিনের প্রধান শিরোনাম, নতুন ঠিকানা, দেশের 23তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরেকটি শিরোনাম, মন্ত্রিসভায় নতুন মুখ 5, আগুনের জেরে কলকাতায় অনেক হোটেল বন্ধ ঘোষণা, বহু বাংলাদেশি বিপাকে। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ধোঁয়াশা কাটেনি, এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, জানিয়েছেন প্রেস সচিব। রয়টার্সের খবর দিয়ে তারা বলেছে সফর হতে পারে 23 থেকে 25 আগস্ট। বিএনপিতে সাংগঠনিক তৎপরতা জোরদার হচ্ছে। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, স্থানীয় ভোট সামনে রেখে দল পুনর্গঠনে মনোযোগী বিএনপি, সারা দেশের ইউনিট কমিটিগুলোর পুনর্গঠনের পর জাতীয় কাউন্সিল। আরেকটি শিরোনাম, সারথি থেকে রাষ্ট্রের কাণ্ডারি, বঙ্গভবনে মির্জা ফখরুল, ভারতসহ বিভিন্ন দেশের অভিনন্দন। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম, ক্ষতবিক্ষত অর্থনীতি, কমে গেছে কলকারখানার উৎপাদন, জ্বালানি সংকটে শিল্পের ত্রাহিদশা। বঙ্গভবনের নতুন বাসিন্দা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের সফর, বিজ্ঞপ্তি দিয়েও প্রত্যাহার ভারতের প্রেসিডেন্ট ভবনের। দৈনিক দেশ রূপান্তর, 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রীর শপথ, আকার বাড়ল সরকারের। আরেকটি শিরোনাম তারা করেছে, রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবকের দায়িত্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দৈনিক নয়া দিগন্ত, তাদের প্রধান শিরোনাম, রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল, ভারতের সাথে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে, ডাক্তার শফিকুর রহমান, তিলোত্তমা থেকে বসবাসের অযোগ্য রাজধানী ঢাকা। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম, ইউরোপ যাত্রায় 9 রুটে প্রাণ গেছে 2188 বাংলাদেশির, রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা ফখরুলকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের অভিনন্দন। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার, দেয়ার মেন হেডলাইন্স, 5 নিউ ফেসেস ইন ক্যাবিনেট, ফখরুল শোন ইন অ্যাজ প্রেসিডেন্ট, রিকল্ড দিল্লি স্টেটমেন্ট ফুয়েলস স্পেকুলেশন ওভার তারিক's ভিজিট। নিউ এজ, দেয়ার মেন হেডলাইন্স, মির্জা ফখরুল শোন ইন as 23rd president, 4 new ministers, 2 state ministers take oath, timely textbook distribution uncertain. Observer, তাদের প্রধান শিরোনাম, বিএনপি গভর্নমেন্ট reshuffles cabinet, 4 new ministers, 2 state ministers sworn in. Another headlines, no decision yet on Prime Minister's India visit, said press secretary. Another headlines, Mirza Fakhrul takes oath as 23rd president. তো এই হচ্ছে বিভিন্ন পত্রিকার শিরোনামগুলো। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের নতুন রাষ্ট্রপতি শপথ নিয়েছেন, সেটিকে ঘিরেই অনেকে খবর করেছে, সেটা দিয়ে শুরু করতে চাই। আমরা দেখলাম মাঝখানে বিরতির পর আবার রাজনৈতিক অঙ্গন থেকে রাষ্ট্রপতি নির্বাচন হলো। কেমন হলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর?
না, 22তম রাষ্ট্রপতি 23তম মোহাম্মদ শাহাবুদ্দিন আচ্ছা, পদত্যাগের পরেই কিন্তু রাষ্ট্রপতি কে হবেন এটি নিয়ে জল্পনা, রাজনৈতিক পরিসরে জল্পনা ছিল, বিশেষ করে বিএনপির ভেতরে। প্রথমে বলা হয়েছে দলের ভেতর থেকে নেওয়া হবে না বাইরে থেকে, আর দলের ভেতর থেকে নিলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিকল্প নেই, এটি সবাই স্বীকার করেছেন। আমি মনে করি যে একজন ত্যাগী, সংগ্রামী এবং নিষ্ঠাবান সজ্জন রাজনীতিক হিসেবে তার যে শেষ ঠিকানা বা শেষ যে মর্যাদা, জাতীয় ঐক্যের প্রতীক, মর্যাদার প্রতীক এবং দেশের 1 নম্বর নাগরিক হিসাবে যে দায়িত্ব তিনি পেয়েছেন, আমরা আশা করি অতীতের মতো অতীতে যে দায়িত্বগুলো তিনি নিষ্ঠার সাথে পালন করেছেন, রাষ্ট্রপতি পদে থেকে তার উপর যে অর্পিত দায়িত্ব, অর্পিত কর্তব্য, সেটি তিনি পালন করবেন। আর রাষ্ট্রপতি পদে আমাদের বর্তমান সংবিধান অনুযায়ী খুব বেশি ক্ষমতা নেই, কিন্তু সংকটকালে কিন্তু তিনি অনেক বেশি ক্ষমতাবান। বিশেষ করে ত্রয়োদশ সংশোধনী আবার পুনঃপ্রতিষ্ঠার পর তত্ত্বাবধায়ক সরকারের সময় কিন্তু রাষ্ট্রপতির একক সিদ্ধান্ত সরকার গঠন এবং ওই নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সরকারকে সহায়তা, এবং সেখানে কিন্তু তিনি কারো পরামর্শ নেবেন না, এটাই নেওয়ার কথা না, অর্থাৎ স্বাধীনভাবে সিদ্ধান্তটি নিতে পারবেন। তারপরও আমাদের অতীতের যারা রাষ্ট্রপতি পদে এসেছেন সবার প্রস্থানটাই কিন্তু সুখকর হয়নি। আমাদের দুজন রাষ্ট্রপতি তো গণ অভ্যুত্থান না, সেনাবাহিনীর বিপদগামী সদস্যদের হাতে নিহত হয়েছে। অন্যদের ক্ষেত্রেও যে আনন্দ উৎসাহের সঙ্গে তারা দায়িত্ব নিয়েছেন, শেষ প্রস্থানটা বেশ বিষাদ, কারোর জন্য বিষাদময়, কারোর জন্যে অপমানজনক। তা আমরা চাই যে 23তম রাষ্ট্রপতির ক্ষেত্রে এরকম হবে না, এবং অনেক ক্ষেত্রে দল কিন্তু তাকে বাধ্য করে পক্ষপাতপূর্ণ ভূমিকায়, তো সেটি যাতে না করে। এই জায়গায় প্রশ্নটা করে রাখতে চাই, তিনি যেহেতু একটা রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ একটা পদে ছিলেন, দীর্ঘদিন এই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, তিনি তখন জনগণের রাষ্ট্রপতি, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার এই যে আপনি যেটা বলছিলেন যে নিরপেক্ষতার স্বাক্ষর রাখতে পারবেন কিনা? আসলে হচ্ছে কি, আমাদের রাজনৈতিক সংস্কৃতি এমন হয়েছে, আমরা ধরে নেই যে রাষ্ট্রপতি হচ্ছে একমাত্র নিরপেক্ষ থাকবেন। প্রতিটি নাগরিকের কিন্তু মানে রাষ্ট্রীয় দায়িত্বে যারা, সেটি তিনি প্রতিমন্ত্রী হন বা প্রধানমন্ত্রী হন, তাদেরও কিন্তু যে আইনের ভেতরেই কাজ করতে হয়। তিনি কিন্তু শপথ নেন যে তিনি কারো প্রতি রাগ বা অনুরাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত পালন করবেন না এবং তার রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা করবেন। তা আমরা দেখেছি যে আমরা ধরেই নেই যে যারা মন্ত্রী হয়েছেন তারা দলীয় বিবেচনা করবেন বা দলকে পক্ষপাত করবেন, কিন্তু আমরা কেন এটা ধরে নেই? তিনি যখন প্রধানমন্ত্রী হন, তিনি যখন মন্ত্রী হন, তখন কিন্তু আর দলের থাকেন না। তিনি একটি জনগণ তাকে রায় দিয়েছেন যে তিনি মন্ত্রী হতে পারবেন, অর্থাৎ তিনি সংসদ সদস্য হলেন, সংখ্যাগরিষ্ঠ দলের সংসদ সদস্য হলেন, তিনি সবার প্রধানমন্ত্রী, সবার প্রধানমন্ত্রী, সবার মন্ত্রী, এবং মন্ত্রিসভাও হবে সবার মন্ত্রী। কিন্তু আমরা এই যে দল এবং সরকার, মানে ক্ষমতাসীন দল ও সরকার, এই বিভাজনটা আমরা করতে পারিনি। আপনি অন্য অন্য দেশে দেখেন, আবার খারাপ উদাহরণ আছে যে ভারতে এক ধরনের আগে যে গণতান্ত্রিক শিষ্টাচার ছিল, গণতান্ত্রিক নিয়মকানুন ছিল, সেটা অনেকটাই ভেঙেছে, বিশেষ করে বর্তমান বিজেপি সরকার। আমাদের এখানে কিন্তু এই গণতান্ত্রিক ধারাবাহিকতা তৈরি হয়নি। দেখুন, 55 বছর মুক্তিযুদ্ধের সময়টা যদি বাদ দেই, তাহলে 54 বছরে তো 11 জন রাষ্ট্রপতি হওয়ার কথা, 5 বছর পর পর নির্বাচিত হবে, কিন্তু আমরা পেয়েছি 22 জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করে গেছে, 23তম, অর্থাৎ কোথাও না কোথাওই হয়েছে। কেউ আপনার 83 দিন থেকে শুরু করে 5 বছর বা 2 মেয়াদেও অনেকে দায়িত্ব পালন করেছেন। এই যে ব্যত্যয়, অর্থাৎ সাংবিধানিক ধারাবাহিকতার ব্যত্যয়, এটি তো রাষ্ট্রপতির ক্ষেত্রে হয়নি, শুধু সরকারের ক্ষেত্রেও হয়েছে। আমাদের সরকার, হ্যাঁ, পাকিস্তানের মতো, পাকিস্তানে কোনো প্রধানমন্ত্রী এ পর্যন্ত 5 বছর মেয়াদ
পূরণ করেনি। আমাদের এখানে করেছে, আবার কোনো কোনো ক্ষেত্রে এত বেশি করেছেন যে কয়েক টার্ম সাজানো করেছেন। নির্বাচন করেও গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার চালাবেন কি? জনগণ যাকে বেছে নেবে, এই বেছে নেওয়ার সুযোগটা থাকে না। যেমন আপনি বলছিলেন যে রাষ্ট্রপতি তার নিরপেক্ষতা রক্ষা করবেন কিনা। দেখেন, আমি একটু যোগ করতে চাই যে প্রধানমন্ত্রী কিংবা অন্য মন্ত্রী প্রতিমন্ত্রী যারা হন তারা কিন্তু দল থেকে পদত্যাগ করতে হয় না, তার বিভিন্ন পোস্ট থেকে পদত্যাগ করতে হচ্ছে না। রাষ্ট্রপতি একমাত্র পদ যেখানে তার সব কিছু ছেড়ে আসতে হচ্ছে, সব কিছু ছেড়ে তিনি এসেছেন। এই অবস্থায় তার নিরপেক্ষতা রাখার সুযোগটা, এটা হচ্ছে আমাদের এখানে এই পদ, মানে আমাদের তো খুব বেশি নেতা নাই, কিন্তু খুব বেশি পদ আছে। হ্যাঁ, বিশ্বের খুব কম দেশে কিন্তু দলীয় প্রধানমন্ত্রী হন। তা আমাদের এখানে, এবং অন্তর্বর্তী সরকারের সময় জাতীয় ঐকমত্য কমিশন যে আলোচনা হয়েছিল রাষ্ট্র সংস্কার, সেখানে এই প্রশ্নটি এসেছিল। কিন্তু রাজনৈতিক বাস্তবতায় বিশেষ করে বড় দল হিসাবে বিএনপি এটা আপত্তি জানিয়েছে এবং সেটা কিন্তু গ্রহণ করা হয়নি। যদিও তারা ওইটুক গ্রহণ করেছে যে একজন ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী পদে থাকবেন না, 10 বছরের বেশি। মানে এটা হচ্ছে যে যদি এরকম বিএনপিতে এরকম 3 জন, যেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ক্ষেত্রে হয়েছে, যে আমরা তার বিকল্প দেখিনি, দলও তার বিকল্প দেখেনি। অর্থাৎ এরকম 3 জন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা 5 জন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি বিএনপিতে থাকতো, তাহলে তো এই এখন তো নতুন মহাসচিবকে হবেন, নতুন স্থানীয় সরকারকে মন্ত্রী হবেন, যদিও একজন দায়িত্ব পেয়েছেন, মানে এবং দলকে ঐক্যবদ্ধ রাখতে পারবেন কে? তা আমরা সব কিছুই ধরি যে ব্যক্তি। তা যদি আইনের ভিত্তিতে সব কিছু চলতো, তখন কিন্তু ব্যক্তি বড় হতেন না, তখন আইনটি বড় হতো। এবং আইন যখন বড় হয়, তখন কে কোন দায়িত্বে এটি কিন্তু এটি বিবেচনায় আনা হয় না। তারপরও আমরা আশা করি যে যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যদের থেকে আলাদা, তার একটি আলাদা ভাবমূর্তি আছে, তার একটা দীর্ঘ সংগ্রামী ঐতিহ্য আছে, তার একটি মতাদর্শ আছে, গণমুখী একটা চিন্তা চেতনাও আছে। সুতরাং এ কারণে ভাবা হয় যে তিনি দলের চেয়ে দেশকে বড় ভাবেন। আমরা কিন্তু বক্তৃতায় বলি নেতার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। কিন্তু আমরা যদি প্রতিটি পদক্ষেপে যদি এটি ভাবি, তাহলে কিন্তু এই সমস্যাটা তৈরি হয় না। তো আমরা আশা করব যে সামনে যে নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, তখন সব দল ঐক্যবদ্ধভাবেই, মানে এই যে অন্তর্বর্তী সরকার যেরকম হয়েছে, মানে সবার মতামতের ভিত্তিতেই কেউ একক সিদ্ধান্ত নেবেন না। এবং রাষ্ট্রপতি যখন সিদ্ধান্ত নেবেন, তিনিও দেখবেন যে এটি জনমতের পক্ষে না বিপক্ষে হলে সেটি নেবেন না। এটাই যেমন মানে এটাই হওয়া উচিত। আর আমরা তো ভবিষ্যতে আশা করি এমন ব্যবস্থা হবে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থাও দরকার হবে না। কেন আমাদের যে রাজনৈতিক নেতৃত্ব 5 বছর দেশ পরিচালনা করে, কেন একটা নির্বাচন করতে পারবে না? কারণ আমরা এখনও ওই রাজনৈতিক সংস্কৃতিতে যেতে পারিনি। ভবিষ্যতে হয়তো কোনো এক সময় সেখানেই আমাদের যেতে হবে। না হলে কিন্তু এই দেখুন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এর আগে যে 2-3টি তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল, প্রতিটি বিতর্ক হয়েছে। এবং একজন বিচারপতি তো আসতেই পারলেন না। এবং জানি না, পরবর্তী ওই তত্ত্বাবধায়ক ব্যবস্থায় ছিল যে সাবেক প্রধান বিচারপতি হবেন, কিন্তু আগামী যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, কে প্রধান হবেন সেটা কিন্তু একটা কঠিন প্রশ্ন। যাক, এটা সময়ের ব্যাপার। আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। মন্ত্রিসভার আকার বাড়লো, বিশেষ করে নতুন কয়েকজন মুখ যুক্ত হয়েছে। মাত্র 6 মাসের ব্যবধানে এই যে মন্ত্রিসভায় রদবদল, এটাকে কিভাবে দেখছেন? না, রদবদল বেশি হয়নি, আকার বেড়েছে। এর মধ্যে একটা বলবো যে অনিবার্য ছিল, এবং সরকারকে জন্য ধন্যবাদ জানাই যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক যে ওই মন্ত্রণালয়ে একজন পূর্ণমন্ত্রী নিয়েছেন, এবং পার্বত্য পাহাড়িদের মধ্য থেকে নেওয়া হয়েছে। কেননা যে পার্বত্য শান্তি চুক্তিতেই এটা ছিল যে সেখান থেকেই মন্ত্রী নেওয়া হবে, ওখানকার স্থানীয়দের মধ্য থেকে মন্ত্রী নেওয়া হবে। কিন্তু এর আগে যিনি ছিলেন দেওয়ান, মিস্টার দেওয়ান, তিনি যে কোনো কারণে পদত্যাগ করেছেন, বা প্রতিমন্ত্রীর সাথে তার বনিবনা হয়নি, তিনি পদত্যাগ করেছেন এবং তার পদত্যাগ গ্রহণ করা হয়েছে। এখন ওই সম্প্রদায় থেকে একজন নেওয়া হয়েছে, তাহলে ওই এলাকায়
আশা করি যে এই যে একটা এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি, অস্থিরতা, সেটা কাটবে। এটি একটি। অন্য অন্য ক্ষেত্রে তো এটি ঠিক যে যখন স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হলেন, তখন সেখানে একটা শূন্যস্থান হলো। বিএনপির সহ বিএনপির মিত্র দলগুলোর মধ্যে তো পক্ষ থেকে তো একটা চাপ ছিল যে তাদের প্রতিনিধি নেওয়া হোক। এর আগে 2 জন নেওয়া হয়েছিল, এই 3য় জন নেওয়া হলো। সেটাও একটা যে বিএনপি যে এককভাবে সরকার চালাচ্ছে না, সেটা একটি বিষয়। এখন কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এবং পাওয়া উচিত ছিল, এই রাজনৈতিক পরিসরে এই বিতর্ক তো থাকবেই। যাদের বাদ দেওয়া হয়েছে বা একজনকেও বাদ দেওয়া হলো, এটি কি কিসের ভিত্তিতে? তার বিরুদ্ধে কোনো গুরুতর অভিযোগ ছিল? যদি না থেকে থাকে তাহলে কেন বাদ দেওয়া হলো, এই প্রশ্নটা আসবে। আবার অভিযোগ থাকলে তাকে তো আরেকটি দায়িত্বও দেওয়া হয়েছে। মানে এক ধরনের এটি কি পছন্দ অপছন্দ অথবা কোনো চাপের কারণে হয়েছে, এই প্রশ্নগুলো আসবে। দ্বিতীয় হচ্ছে যে যেখানেই যাকে যে দায়িত্বই দেওয়া হোক, তিনি সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে সেটি পালন করছেন না, একই সঙ্গে দক্ষতার সঙ্গে। কারণ আমাদের মন্ত্রিসভার সবাই যে বেশিরভাগই তাদের দক্ষতা নেই, এবং অনেকেরই হচ্ছে প্রথমবার জাতীয় সংসদে এসেছেন। সুতরাং তাদের কিন্তু প্রস্তুতি নিতে হবে। এই 6 মাস একটা পরীক্ষা ছিল, এই পরীক্ষায় সবাইকে উত্তীর্ণ হয়েছে, এই প্রশ্নটা আসবে। এবং এই মন্ত্রিসভার যে আকার বাড়লো, সেটা এমন একটা সময়ে যখন দেশের ভয়াবহ জ্বালানি সংকট পরে আলোচনা করবো। আমরা একটু মাঝখানে আলাপ করতে চাই। দেশের ইতিহাসে 3য় বৃহত্তম মন্ত্রিসভা, এর আগে বেশিরভাগ সময় দেখা গেছে 45 বা এর আশপাশে ছিল, এবার প্রায় 51-52 জন হয়ে গেল। এই যে দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক 12 জন উপদেষ্টা বা বিশেষ সহকারী রয়েছেন, এই যে আকারটা বাড়লো, এই আকার বাড়িয়ে কি আসলে প্রশাসনিক কাজের গতি বাড়ানো কিংবা দক্ষতা বাড়ানো সম্ভব? যে কোনো গণমুখী সরকারের তো লক্ষ্য থাকে কম জনবল দিয়ে বেশি কাজ আদায় করা বা দেশ পরিচালনা করা। এই সরকারও প্রথম যখন সরকার গঠন করে তখন কিন্তু এরকমই একটা ছিল যে 22-23 জন বা 25-26 জন পূর্ণমন্ত্রী এবং প্রতিমন্ত্রী আরও 25-26 জন। এরপর যেটি হলো, এটি আওয়ামী লীগ সরকারের সময় বেশি হয়েছে। আওয়ামী লীগের শেষ থেকে যে উপদেষ্টাদের বহর ক্রমশ বাড়ছে। তো এখানেও দেখলাম যে উপদেষ্টা এবং বিশেষ সহকারী, এই বিশেষ সহকারী পদটি এর আগে ছিল না তত্ত্বাবধায়ক সরকারের সময়। বিশেষ করে অন 11-এর পর যে তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল, তখন আমরা দেখলাম যে সবাইকে উপদেষ্টা না করে বিশেষ সহকারী করা হয়েছে। এখন বিশেষ সহকারী কোনো কোনো ক্ষেত্রে প্রতিমন্ত্রীর মর্যাদায়, কোনো কোনো ক্ষেত্রে হয়তো প্রতিমন্ত্রীর মর্যাদায় নাও থাকতে পারে। আবার উপদেষ্টাদের মধ্যেও 2 ভাগ আছে দেখলাম, যে মানে পূর্ণমন্ত্রী মর্যাদায় আবার প্রতিমন্ত্রী মর্যাদায়। তো এক ধরনের এটা ঠিক যে সরকার প্রধান বা সরকার প্রধান তিনি যাকে যেখানে উপযুক্ত মনে করেছেন তিনি তাকে বেছে নিয়েছেন, কিন্তু এই বেছে নেওয়াটা ফল দিচ্ছে কিনা, অর্থাৎ যাকে বেছে নেওয়া আছে তিনি পারফর্ম করতে পারছেন কিনা, তিনি তার কাজ দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারছেন কিনা। আরেকটি বিষয় হচ্ছে যে সমন্বয়। এটি তো কিছুটা তো এই মন্ত্রিসভার কিছুটা রদবদল, কিছুটা পদ পরিবর্তন, তাতে মনে হয় যে কিছুটা সমন্বয়হীনতা তো ছিল। এই সমন্বয়হীনতা কাটিয়ে উঠবে। এবং অর্থনীতিবিদরা কিন্তু একটা কথা বেশ জোর দিয়ে বলছেন যে এই সরকার সদিচ্ছা আছে একটা পরিবর্তনের। তারা কিছু কিছু পদক্ষেপও নিয়েছেন, কিন্তু কোথায় জানি একটি সমন্বয়ের অভাব আছে। অর্থাৎ যে কোনো পদক্ষেপ, সেটা এই ফ্যামিলি কার্ড বলুন আর জ্বালানি সংকট বলুন, সবটার সঙ্গে কিন্তু শুধু একটি মন্ত্রণালয় জড়িত না, অনেকগুলো মন্ত্রণালয় জড়িত। সিদ্ধান্ত গ্রহণ, বাস্তবায়ন, আর সবগুলো সমন্বিতভাবে হচ্ছে কিনা, মানে সমান তালে যদি না চলতে পারে, তাহলে কিন্তু এই পরিকল্পনা বা যে কোনো উদ্যোগে হোঁচট খাবে। তা আমরা আশা করব যে সরকারের নীতি নির্ধারকরা তারা এই বিষয়টি বিবেচনা করবে। মানে আপনি বলছেন সরকারের আসলে সদিচ্ছা রয়েছে কিংবা কাজ করতে চায়, কিন্তু আমরা যেটা দেখছি যে গ্যাস বিদ্যুৎ সংকটে সারা দেশে এক ধরনের একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে রান্নার চুলা শুধু নয়, আমরা দেখছি উৎপাদন বন্ধ প্রায় 30% বিভিন্ন কারখানার। এই যে একটা পরিস্থিতি, এই যে একটা অ্যালার্মিং পরিস্থিতি, এটা শুধু অ্যালার্মিং বললেও হয়, এটা খুবই ভয়াবহ সংকটের মধ্যে আছে। এখন এটা সবটা আবার সরকারের হাতেও নেই।
এক হচ্ছে দীর্ঘদিনের আমাদের যে পরনির্ভর যে জ্বালানি নীতি, আমরা আমদানি নির্ভর করেছি। তখন কম দামে আমরা জ্বালানি পেয়েছি এবং আমদানি মানেই তো এর মধ্যে কমিশনের মধ্যে মুনাফা ব্যবসায়ীদের, আর সেটি একটি ভুল নীতি ছিল। আবার আমাদের যে নিজস্ব উৎস, যে গ্যাসের যে আমাদের নিজস্ব গ্যাস, তার উৎপাদন কমে যাচ্ছে। একদিকে উৎপাদন কমে যাচ্ছে, একদিকে অন্যদিকে আমদানি ব্যাহত হচ্ছে। তো দুটো মিলে কিন্তু এই সংকটটা তৈরি হয়েছে। এখন কিভাবে করবে সরকার চেষ্টা করছে নানা উপায়ে। আর যে কারণে আমরা তো দেখি যে ভারত থেকে পাইপলাইনে জ্বালানি নিয়ে আসা নিয়ে খুবই বিতর্ক ছিল। যখন আওয়ামী লীগ সরকার চুক্তি করেছিল তার অনেকেই বিরোধিতা করেছেন, কিন্তু এখন সেই পাইপলাইন দিয়ে কিন্তু জ্বালানি আসছে এবং আনাটা আমাদের জরুরি। যে সরবরাহ বাড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে মানে আরও জ্বালানি যাতে সরবরাহ করে। প্রধানমন্ত্রীর দিল্লি সফরের যে আলোচনা হচ্ছে, এখনও সিদ্ধান্ত হয়নি যে কবে যাবেন বা আদৌ যাবেন কিনা, কিন্তু তখনও কিন্তু দুই পক্ষের আলোচনার মধ্যে জ্বালানিটা অগ্রাধিকার পেয়েছে। তিস্তার পানি বন্টন বা গঙ্গার পানি চুক্তি নবায়নের বিষয়টি অগ্রাধিকার পেয়েছে। মানে এটি এখন কীভাবে কিছু হয়তো সরকারকে হয়তো কঠিন সিদ্ধান্তও নিতে হতে পারে। অনেক অর্থনীতিবিদ বলেছেন যে আমরা শিল্প কারখানায় গ্যাস বন্ধ রেখে তো পরিবহনে গ্যাস দেওয়াটা ঠিক নয়, শিল্প কারখানা বন্ধ রেখে তো বাসাবাড়িতেও গ্যাস দেওয়া ঠিক না। কিন্তু এখন এই ধরনের চলাচল করতে আচ্ছা, এই ধরনের সিদ্ধান্ত নিলে না, এর তো বিকল্প আছে। আপনারা যদি আমরা পাইপলাইনে গ্যাস না পাই বা বাসা বাড়িতে, আপনি এলএনজি ব্যবহার করতে পারি, কিন্তু এলএনজি দিয়ে তো আর কারখানা চলবে না। সেই জায়গায় একটা আচ্ছা, কিন্তু এই যে গ্যাসের সংকট কিংবা বিদ্যুতের সংকট, অনেকেই যারা সমালোচকদের একটা অংশ বলছেন আওয়ামী লীগ তো ঠিকঠাকই চালাচ্ছিল, তাহলে বিএনপি ঠিক মতো চালাতে পারছে না কেন? এখন বৈশ্বিক যে বৈরী পরিবেশ, মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ অবস্থা, এটার জন্য তো কোনো বাংলাদেশের কোনো সরকার দায়ী না, বা সরকার এটা যুদ্ধ চাপিয়ে দেয়নি। কিন্তু সরকার এই যুদ্ধের বা বাংলাদেশ এই যুদ্ধের দায় বহন করছে। অর্থাৎ যদি সরবরাহ যদি নির্বিঘ্ন থাকতো, তাহলে দাম বেশি হলেও হয়তো সংকটটা এত হতো না। কিন্তু মাঝখানে তো সরকার বলছিল এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণেই সাপ্লাই ঠিক মতো দিতে পারছে না। এখন বলছে কার্গো না ছিল। আচ্ছা, আসার কারণে দিতে পারছে না। হচ্ছে আওয়ামী লীগ সরকারের সময় যে একটা হচ্ছে, তখন বিশ্বব্যাপী জ্বালানির দাম কম ছিল এবং এমনকি কত এটাই 50-এরও নিচে নেমে এসেছিল। এখন তো $100 উপরে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে 10 বছর আগে যে চাহিদা ছিল, 10 বছর পর তো চাহিদা অনেক বেড়েছে। কারণ চাহিদা বেড়েছে, মানুষ বেড়েছে, কারখানা বেড়েছে, অর্থনীতির গতি বেড়েছে। এখন এর সাথে তাল মিলিয়ে চলা। হ্যাঁ, কথা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু অনেক ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়েছে অথবা সিদ্ধান্তহীনতায় ছিল। যেমন নতুন যে টার্মিনাল নির্মাণের, আরও 2টি টার্মিনাল নির্মাণের, তারা সেই নির্মাণ প্রক্রিয়াটা বন্ধ রেখেছিল। এই সরকার এসে চালু করেছে যে করবে। এখন এটি সিদ্ধান্ত নেয়ার পরের ফল পেতে হয়তো আরও 2-2.5 বছর লাগবে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে 1.5-2 বছর সময় লাগবে মিনিমাম। এই যে 1.5-2 বছর সময়, তো এই সময় তো মানুষকে চলতে হবে। মানুষকে আপনি কৃষি আর শিল্প তো বাদ দিতে পারবেন না। সুতরাং এক ধরনের এবং এটা সমন্বিত। তবে সরকার এখানে বিরোধী দলও বলছে যে কোনো জাতীয় সংকট হলে সরকার উচিত অংশীজনদের সাথে কথা বলা, বিশেষজ্ঞদের সাথে কথা বলা, হয়তো বলছে, এমনকি বিরোধী দলের সাথেও। জি, আমরা এর লাস্টে একটু আলাপ করতে চাই। আপনি একটু আগে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা করছিলেন। আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে একটা বিবৃতি 1 ঘন্টার মধ্যে প্রত্যাহার করেছে ভারত। আবার প্রেস সচিব জানিয়েছেন আমাদেরকে বা গণমাধ্যমকে যে প্রধানমন্ত্রী দিল্লি সফর নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তই হয়নি। তাহলে যদি কিছুই না হয়ে থাকে, ভারতের পক্ষ থেকে এমন স্টেটমেন্টের কারণ কি থাকতে পারে? শুরু থেকেই তো একটা টানাপোড়েন লক্ষ্য করা যাচ্ছে এবং এটা ভারতের যে হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর যে দৌড়ঝাঁপ, দিল্লি ঢাকা শাটল সফর, এটাতে অনুমান করা যায় যে ভারত খুব করে চাচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এই মুহূর্তে ভারতে যান। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে যে শর্ত বলি বা যে দাবিগুলো উত্থাপন করা হয়েছে, সে ব্যাপারে আবার ভারত সুস্পষ্ট কোনো বক্তব্য দেয়নি। ভারত একটাই বলছে
যে কোনো একটা অমীমাংসিত বিষয় সেটা আমরা পাশে রেখেও দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে সামনের নিতে দিকে পারে এগিয়ে কিনা। নিতে পারে। অর্থাৎ রাজনৈতিক বিষয়টাকে তারা বাইরে রেখে দিয়েছে। এবং সরকার বাংলাদেশের পক্ষ থেকেও এখনো পর্যন্ত কিন্তু বলেন যে সরকার যাবেন না। রয়টার্সের খবরটা নিশ্চয়ই দেখেছেন। হ্যাঁ, রয়টার্সের খবরে বলছে 23 থেকে 25 যেতে পারেন এবং তিনি বাংলাদেশের বরাত দিয়ে বলছেন। বাংলাদেশ সরকারের সম্ভবত প্রেস সচিব বা অন্য কারো বরাত দিয়ে কথাটি বলেছেন। আবার বাংলাদেশও বলছে যে আমরা তো বলিনি যে যাব না, বা চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তা আমরা আশা করি যে এই ধোঁয়াশা 2-1 দিনের মধ্যে কেটে যাবে, কারণ ভারতের পক্ষ থেকে আর বলা হয়েছে যে 29 তারিখের পর ভারতের প্রধানমন্ত্রী দেশে থাকবে না, তিনি অন্য দেশ সফরে যাবেন। আবার এরপর আর আসবে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন। সেখানে আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী, তিনি সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। আর সেখানে তখন এবং 2 দেশের সফর তো শুধু প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর সফর না, তার একটা প্রস্তুতি দরকার। এখানে যেটা বড়, যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী জানো 23, 25, 26 যে তারিখে হোক, প্রস্তুতিটা কোথায়? তার আগের যে পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনা হওয়ার কথা, তারপরে ইসের পর্যায়ে আলোচনা, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা হওয়ার কথা, তো সেগুলো দেখছি না। আরেকটি, ইতিমধ্যে তো আমাদের নতুন একজন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পেয়েছি। আর সেক্ষেত্রে জানি না যে আমাদের পররাষ্ট্র নীতিতে গতি ফিরে আসে কিনা, সেটা আমরা দেখতে চাই। তো এমনিতে কি আমরা এখন পর্যন্ত যা দেখছি তাতে কি মনে হচ্ছে দুপক্ষের সম্পর্কের আসলে উন্নতি ঘটেছে বা সফরটাকে খুব শীঘ্রই হতে পারে? 2 দেশের পক্ষ থেকে কিন্তু তাগিদ আছে। বাংলাদেশের পক্ষ থেকে তাগিদ হচ্ছে যে সংকটগুলো আছে, বিশেষ করে এই মুহূর্তে জ্বালানি সংকট, সেক্ষেত্রে ভারত কতটা সহায়তা করতে পারে, এবং ভারতের সহায়তা প্রয়োজন বলেই এই চিঠি চালাচালি হচ্ছে। আবার ডিসেম্বরে গঙ্গা চুক্তি, গঙ্গা চুক্তি শেষ হবে। আবার আরেকটি বিকল্প হতে পারে যে ব্রিক্সের যে সম্মেলন হবে, সেখানে তো যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী যান, তাহলে তো দ্বিপক্ষীয় বৈঠকও হবে। প্রথম আমন্ত্রণটা তো সেখান থেকেই হয়েছিল, কিন্তু হ্যাঁ, আলোচনা শুরু হয়েছিল, কিন্তু বাংলাদেশ চেয়েছিল দ্বিপক্ষীয় সমস্যা হোক, দ্বিপক্ষীয় সফরটা দ্বিপক্ষীয় হোক, তাতে বিস্তারিত বিষয়ে আলোচনা করা যাবে। অসংখ্য ধন্যবাদ জনাব সোহরাব হাসান আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ফ্রন্ট পেজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভ সকাল।